সো ফাইনালি প্রায় এক মাসের একটা টানাপোড়েনের পর আজকে অফিসিয়ালি জানা গেল যে এফসি গোয়া থেকে জয় গুপ্তা ইস্ট বেঙ্গলের পথে আসছে। দেখো, প্রায় এক মাস ধরে আমরা বুঝতে পারছিলাম যে এই মুভটা হচ্ছে, এই মুভটা হয়ে যাবে, প্রবলেম নেই। এবং আমার যে লাস্ট ভিডিওটা ছিল প্রায় 5-6 দিন আগে, ডিউ টু সাম প্রবলেম আমি ভিডিও দিতে পারিনি, সরি টু সে। সেই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গলের ডুরান্ড কাপ প্ল্যানিং প্রিপারেশন কথা বলেছিলাম এবং স্পেশালি বলেছিলাম যে জয় গুপ্তার ব্যাপারটা যতটুকু আমার কাছে ইনফরমেশন এসে রিচ করেছে, দিস ইজ আ ডান ডিল, কমপ্লিট, সবকিছু রেডি হয়েছে। বাট হ্যাঁ, যেহেতু এখনো অব্দি কোনো রিলায়েবল পার্সন তারা এটাকে ব্রেক করেনি বা তারা জানায়নি, তো এটাকে রিউমারের স্তরে রাখতে পারো। আমি আমার কাছে যে ইনফরমেশন রয়েছে আমি সেটা শেয়ার করলাম। আজকে প্রথমে খেললাম, তারপর মার্কাস, এবং তারপর অবশ্যই যেখান থেকে মেন আসার কথা ছিল সেটা হচ্ছে এফসি গোয়া। তাদের তরফ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে যে জয় গুপ্তা ক্লাবের রেকর্ড ট্রান্সফার ফিতে ইস্ট বেঙ্গলে মুভ করছে। এবং অবশ্যই এটা ভালো টাইম, ছোট হলেও ভালো টাইম জয় গুপ্তার এফসি গোয়াতে কেটেছে। ইস্ট বেঙ্গলে সে আসছে, কি ডিল রয়েছে, কি কি টোটাল রেডি হয়েছে, এক্সপেকটেশন কি থাকবে, এবং অবশ্যই তার থেকেও বড় কথা যে ইস্ট বেঙ্গলে এই মুহূর্তে দাঁড়িয়ে ডিফেন্স লাইনটা প্রায় অনেকটা তৈরি, বা বলা চলে যে প্রায় পুরোটা তৈরি। শুধুমাত্র রাইট ব্যাক পজিশনে কি হবে, কে আসতে চলেছে, কে আসতে পারে, বা কে এলে বেটার হবে, আজকে এই ভিডিওতে ছোট ছোট করে কিছু ডিসকাশন রয়েছে। অবশ্যই ভিডিওটা শুরু করব। একদিকে কিন্তু ক্যালকাটা ফুটবল লিগ চলছে, সেখানে মোহনবাগান ইস্ট বেঙ্গলের জার্নি খুব মিক্স চলছে। আজকে দেখলাম ইস্ট বেঙ্গল হেরে গেছে, আমি ম্যাচ দেখিনি, বলতে পারবো না কি খেলা হয়েছে না হয়েছে। মাঝখানে মোহনবাগানও হারছিল, ড্র করছিল, জিতছিল, ইস্ট বেঙ্গলেরও তাই চলছিল। তো ন্যাচারালি যেহেতু রিজার্ভ টিমরা খেলছে, সবারও যে খুব একটা এখানে এক্সপেকটেশন রয়েছে যে বিরাট কিছু হবে তা না। আমার মনে হয় যে মোহনবাগান ইস্ট বেঙ্গল তারা বাদ দিয়ে বাকিরা যারা রয়েছে তারা একটু ফ্লারিশ করুক, তারা একটু ভালো খেলুক, কারণ বাংলার ফুটবলটা তো সবসময় এই দুই প্রধানকে ঘিরেই সবটা হবে, এটাও তো ঠিক না। আর বিশেষ করে এই যে দুটো টিমের প্লেয়াররা খেলছে ওখানে, তারা হচ্ছে সাপ্লাই লাইন, তারা হচ্ছে রিজার্ভ টিমের প্লেয়ার। এবং তাদের থেকে অনেকে হয়তো আগামী দিনে সিনিয়র টিমে উঠে আসবে, অনেকে কোথাও সেই ফ্ল্যাগটা বিয়ার করবে। এবং আমার মনে হয় যে এটাকে সেভাবেই দেখা দরকার। প্রথম ম্যাচটা হেরে গেল, বা প্রথম ম্যাচটা বিশাল ভালো খেললো, হঠাৎ করে একটা ম্যাচে ড্র হয়ে গেল, ভালো খেলে হেরে গেল বা ভালো খেলে ড্র করলো, এইভাবে এইগুলোকে দেখে আমার মনে হয় না খুব একটা লাভ আছে বলে। কারণ মোহনবাগান বা ইস্টবেঙ্গল তাদের আলাদা করে ক্যালকাটা ফুটবল লিগ জিতে মানে ট্রফি সেলিব্রেশন বা ক্যাবিনেটে ট্রফি বাড়ানোর খুব একটা এখানে প্রয়োজনীয়তা আছে বলে মনে হয় না। শুধুমাত্র এটা একটা টেস্টিং এর জায়গা, এবং দুটো টিমই সেইভাবে দেখছে, এবং সেই কারণে আমরা খুব মিক্স জার্নি দেখতে পাচ্ছি। যেদিনকে মোহনবাগান প্রথম হেরে গেছিল আমি কিছু বলিনি, অনেকে ক্ষুব্ধ হয়েছিল যে মোহনবাগান হেরে গেল, আমি ম্যাচ দেখিনি। আমি সেদিনকে জাস্ট আমার মাথা থেকে বেরিয়েও গেছিল যে সিএফএল এর কোনো ম্যাচ ছিল বা মোহনবাগান খেলছিল বলে। হোয়াট এভার, সামনে বোধহয় দেখছি ডার্বিও রয়েছে। যাই হোক, সেই ডার্বি নিয়ে উত্তেজনা থাকবে, কারণ ডার্বি যেই ফরম্যাটেই হোক না কেন, যারাই খেলুক না কেন, ডার্বি নিয়ে একটা আলাদা একটা উত্তেজনা ন্যাচারালি সবার মধ্যে থাকে। নাও কাম টু দ্য মেন থিং, কি ইস্ট বেঙ্গলের এই মুহূর্তে দাঁড়িয়ে জয় গুপ্তা ইস্ট বেঙ্গলের পথে, এবং একটা রেকর্ড ট্রান্সফার ফি, যেটা এফসি গোয়ার জন্য রেকর্ড ট্রান্সফার ফি, ইস্ট বেঙ্গলের জন্য ডেফিনেটলি না। ইস্ট বেঙ্গলের থেকে প্রায় ডাবলের কাছাকাছি একটা অ্যামাউন্ট গত বছর জিকসনের জন্য খরচা করেছিল। এই অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টের কাছে অন্তত পক্ষে কিছু না, তার 50% কম অ্যামাউন্টে জয় গুপ্তাকে পাচ্ছে। আর এই সিজনে আমরা দুজন লেফট ব্যাককেই দেখছি দুই প্রধানে আসছে, এবং দুটোই খুবই হিউজ ট্রান্সফার ফির বিনিময়ে। একদিকে অভিষেক টেকচাম সিং প্রায় 1.8 crore অ্যামাউন্ট অফ ট্রান্সফার ফির বিনিময়ে মোহনবাগানে মুভ করছে পাঞ্জাব এফসি থেকে, এবং উল্টো দিকে আমরা দেখছি যে ইস্ট বেঙ্গল সেখানেও কিন্তু জয় গুপ্তা মুভ করছে এফসি গোয়া থেকে 1.6 crore ট্রান্সফার ফির বিনিময়ে। মার্কেটে যেরকমই কথা হোক না কেন, যতই প্লেয়াররা কেন বেশি টাকা পাবে, কেন একটা প্লেয়ারকে নিয়ে এত ক্রেজ থাকবে, যাই কথা হোক না কেন, টিম যখন দেখে যে আমার এখানে দরকার রয়েছে কোথাও, আমাকে ক্লাবের স্বার্থে, ফ্যানেদের স্বার্থে, এবং আমাকে কোথাও যে মোমেন্টামটা ক্রিয়েট করতে হবে, যে চ্যাম্পিয়নশিপ ফাইটটা দিতে হবে, তার স্বার্থে আমাকে টিম বানাতে হবে, তখন কিন্তু ক্লাবগুলো খরচা করতে কেউই পিছিয়ে আসে না। এবং সেটা কিন্তু অবশ্যই আমরা দেখছি যে এই সিজনে একইভাবে মোহনবাগান ইস্ট বেঙ্গল করে যাচ্ছে। মোহনবাগানের টিম অলরেডি যেহেতু রেডি রয়েছে, তাই খুব একটা প্রয়োজন নেই যে বিরাট কিছু করতে হবে, তাও টুকটাক কিছু সিগনেচার হয়েছে। কিন্তু ইস্ট বেঙ্গলের প্রয়োজনীয়তাটা অনেক বেশি ছিল, এবং সেই কারণে আমরা দেখেছি পর পর সিগনেচার, এবং একটা সিঙ্গেল উইন্ডোতে আবারও গতবারের মতোই দুটো বড় ট্রান্সফার ফির অ্যামাউন্টের সিগনেচার। এর আগে আমরা এডমন্ড লালরেন্ডিকার দেখেছি, যার জন্য কিন্তু ইস্টবেঙ্গল প্রায় 1.5 crore মানে 1.5 কোটি টাকা খরচা করেছে। সেই একইভাবে আবারও দেখছি যে জয় গুপ্তার জন্য 1.6 কোটি টাকা, মানে দুটো প্লেয়ারকে নিতে প্রায় 3 কোটি টাকার বেশি অ্যামাউন্ট শুধুমাত্র ট্রান্সফার ফি বাবদ ইস্টবেঙ্গল পে করেছে। এর পাশাপাশি আরো কিছু কি বলবো, ইয়াং প্লেয়ার, এক্সপিরিয়েন্স প্লেয়ার সবাইকে সই করেছে ইস্টবেঙ্গল, এবং এটা খুব দরকার ছিল। এবং বিদেশি ইউনিটটা এই মুহূর্তে ইস্টবেঙ্গলের রেডি।
মেন ফোকাসটা অবশ্যই আজকের ভিডিওতে ডিফেন্সের জায়গাটা, কারণ সেখানে কেভিন সিবিএ, যাকে নিয়ে অনেকদিন আগেই কথা বলেছিলাম, ইস্ট বেঙ্গলের পথে রয়েছে, সেটা এই মুহূর্তে অনেকদিন আগেই ডিলটা কমপ্লিট হয়েছে। আমি আলাদা করে এই ভিডিওতে তাকে নিয়ে কোনো পার্ট রাখিনি, যেহেতু ডিলটা ডান, তাকে নিয়ে অনেক অনেক ডিটেলসে কথা বলা হয়েছে। জয় গুপ্তার ডিল অবশ্যই 1.6 crore, প্রায় 3 বছরের একটা চুক্তি, তার সাথে 1 বছরের একটা কন্ট্রাক্ট এক্সটেনশনের অপশন রয়েছে ক্লজে। আপাতত সেইভাবেই চুক্তি কমপ্লিট হয়েছে এবং এটা একটা মেগা ডিল ইস্ট বেঙ্গলের জন্য। ইস্ট বেঙ্গল লেফট ব্যাক পজিশনটাতে গত কয়েক বছর ভীষণভাবে ভুগেছে, গোটা আইএসএল সিজনটাতে, মানে আইএসএল এর পুরো সিজন গুলোতে ভুগেছে। সেই জায়গাতে মনে হয় যে জয় গুপ্তার মতো একটা প্লেয়ার ভীষণভাবে দরকার ছিল। জয় গুপ্তা ক্যান প্লে অ্যাজ আ লেফট ব্যাক অ্যাজ ওয়েল অ্যাজ ক্যান প্লে অ্যাজ আ সেন্টার ব্যাক, তো দুটো পজিশনেই প্লেয়ারকে পাওয়া যাচ্ছে। মেনলি লেফট ব্যাক হিসেবে খেলানো হবে এবং খুবই অ্যাটাকিং একজন লেফট ব্যাক, বারবার উঠে যায়, গোল করে, কিছু স্ক্রিমার গোল রয়েছে এফসি গোয়ার জার্সিতে, এবং অবশ্যই বিল্ড আপ প্লেটা ভালো, ফিজিকটা খুব ভালো, ডিফেন্সিভ যে এবিলিটিস গুলো রয়েছে একজন ডিফেন্ডারের টপ নচ থাকা দরকার, সবকিছুই ঠিকঠাক রয়েছে। এবং আমার মনে হয় যে এটা ইস্ট বেঙ্গলের জন্য একটা মাস্ট সিগনেচার ছিল এবং সেটাকে ইস্ট বেঙ্গল করতে পেরেছে। লেফট ব্যাকে আমরা দেখেছি গত সিজনে বেশ কিছু ধাক্কার মধ্যে দিয়ে গিয়েছে ইস্ট বেঙ্গল, একদমই ওই জায়গাটাতে স্টেবল হতে পারেনি। মানে সেখানে কখনো প্রভাত লাকড়া, তো কখনো মার্কজোতান ভুইয়া, তো কখনো নিশু কুমার, যে চলতোই না একদমই, আবার কখনো আমরা দেখেছি শেষের দিকে এসে লালচুং নোঙ্গা। তো বহু প্লেয়ার কিন্তু টেস্টেড হয়েছে, ট্রায়াড হয়েছে, বাট লেফট ব্যাকের জায়গাটা একটা সিঙ্গেল ম্যাচেও খুব বেশি মনে হয়নি যে ওই জায়গাটাতে কেউ এসে অন্তত পক্ষে নির্ভরতা দিতে পারছে। আই হোপ সেই জায়গাটা ইস্টবেঙ্গল কাটাতে পারলো জয় গুপ্তার আসার ফলে। সেই জায়গাটা অনেকটা ক্লিয়ার হয়ে গেল, একটু হলেও অস্কার ব্রুজো ভাবতে পারবেন যে হ্যাঁ, লেফট জোনটাকে আমি অনেক বেশি করে ইস্টবেঙ্গলে সিকিউর করতে পেরেছি। কেন? কারণ লেফট ব্যাকে অবশ্যই জয় গুপ্তা, যদি আমি লেফট মিডফিল্ড ধরি তাহলে সেখানে মাহেশের মতো প্লেয়ার রয়েছে, যদি আমি একদম লেফট উইং ধরি, যে একদম অ্যাজ এ লেফট ফরওয়ার্ড লেফট উইঙ্গার হিসেবে অনেক বেশি গোলের চান্স ক্রিয়েট করা বা গোলের কাছাকাছি থাকা প্লেয়ার, তাহলে অবশ্যই বিপিনের মতো প্লেয়ার রয়েছে। তো লেফট জোনটা ইস্ট বেঙ্গলের অনেক স্ট্রং রয়েছে, বিষ্ণুর মতো ইয়াং একজন প্রসপারিং প্লেয়ার রয়েছে। তো আমার মনে হয় যে বাঁ দিকটা নিয়ে ইস্ট বেঙ্গল জনতার খুব একটা ভাবার দরকার নেই, বাট ডান দিকটা কিন্তু অনেকটাই ভালনারেবল, অনেকটাই ডান দিকটা নিয়ে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট ভাবছে এবং সেখানে দাঁড়িয়ে আবারও একটা বড় সিগনেচারের পথে ইস্ট বেঙ্গল যেতে পারে যদি সবকিছু ঠিকঠাক থাকে। দেখো, বেশ কিছু রাইট ব্যাককে নিয়ে গত কয়েকদিনে সবাই কথা বলে নিয়েছে। কেউ বলেছে ভালপুইয়ার কাছে অফার রয়েছে, বাট সেটা মুম্বাই কখনো এন্টারটেন করবে না, যেটা নিয়ে আমরা আগেই কথা বলেছি যে ভালপুইয়ার ব্যাপারটা নিয়ে অন্তত পক্ষে মুম্বাই ইন্টারেস্টেড থাকবে না, খুব স্বাভাবিক একটা ব্যাপার। এবং তারপরে যে নামটা সব থেকে স্ট্রং বেরিয়েছিল সেটা হচ্ছে আশুতোষ মেহতা। আশুতোষ মেহতার ক্ষেত্রে কিছু নেগেটিভ দিকও রয়েছে। এক নম্বর হচ্ছে যে তার এজ, এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে ইস্ট বেঙ্গল ডিফেন্স লাইনটাকে সাজিয়েছে সেটা কিন্তু খুবই ইয়াঙ্গার এজের একটা ডিফেন্স লাইন। আনোয়ার আলী, বিদেশি প্লেয়ার কেভিন সিবিএ, দুজনেই ইয়াং, তার সাথে জয় গুপ্তা, তিনজন ইয়াং ডিফেন্ডার। আমি ধরে নিচ্ছি এরাই কিন্তু স্টার্টিং ইলেভেনে থাকবে, এরা হচ্ছে ফার্স্ট চয়েস ডিফেন্ডার। তাহলে রাইট ব্যাকে যদি একজন প্রায় 33, 34, 35 বছর বয়সী রাইট ব্যাক হয়ে যায়, সরি রাইট ব্যাক পজিশনে, সেই ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে একটু প্রবলেম দাঁড়াবে এবং সেটা একটা ফ্যাক্টর। কিন্তু আশুতোষ মেহতা যেভাবে লাস্ট সিজনে কাম ব্যাক করার পর ভালো পারফরমেন্স করেছে, তাকে নিয়ে আবার ডাউটটা করাও যায় না। তো সেই কারণে বললাম যে মিক্স ব্যাপার রয়েছে। বাট এটাও একটা ঠিক দিক যে জামশেদপুর কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করে জানিয়েছে যে আশুতোষ মেহতা ডুরান্ড কাপের স্কোয়াডে থাকবে। তো তার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছিল, ডেফিনেটলি তার সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন হয়েছে, দ্যাটস ওয়াই হি ইজ ইন দ্য ডুরান্ড কাপ স্কোয়াড। বাট হ্যাঁ, তাকে নেওয়ার চান্স অবশ্যই থেকে যাচ্ছে, ট্রান্সফার ফির বিনিময়ে বা তাকে লোনে ইস্ট বেঙ্গল নিতেই পারে, কারণ 31 অগস্ট অব্দি সময় রয়েছে, লটস অফ টাইম পড়ে রয়েছে। তার মাঝখানে ডুরান্ড আরামসে খেলা হয়ে যাবে জামশেদপুরের জার্সিতে এবং তারপর চাইলে ইস্ট বেঙ্গল তাকে নিয়ে নিতেই পারে। কিন্তু ডুরান্ড কাপে কি হবে, কে দায়িত্ব নেবে, কে ওই পজিশনে খেলবে? প্রভাত লাকড়া রয়েছে, তাকে টেস্ট করা হতে পারে। মোহাম্মদ রাকিবকে নিয়ে আবারও একটা বাজি ডেফিনেটলি ইস্ট বেঙ্গল কোচ ধরবেন, বাট তার বাইরে আপাতত এই টিমটাতে খুব বেশি অপশনস কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে হ্যাঁ, কিছু হয়তো ঘুরিয়ে ফিরিয়ে হতে পারে, যেমন মার্তান্ড রায়না এসেছে, তাকে নিয়ে একটু অন্যরকম ভাবনা চিন্তা করা হতে পারে। এটা নিয়েও লাস্ট ভিডিওতে কথা বলেছিলাম যে তাকেও টেস্ট করা হতে পারে। ইয়াং প্লেয়ার, ডান পায়ের প্লেয়ার, প্রবলেম নেই, ওভারল্যাপে উঠে যেতে পারে। অনেকে বলছে একটু স্লো, একটু স্লথ গতির প্লেয়ার। দেখো, আই লিগে একটা প্লেয়ারকে স্লো লাগা বা তার যে টেম্পোতে তার খেলা দেখতে পাওয়া, আইএসএল এ কিন্তু একটু ডিফারেন্ট হবে এবং সেখানে কোচেরও একটা ভূমিকা থাকে যে কোচ কিভাবে সেই প্লেয়ারটাকে কি স্ট্র্যাটেজিতে ইউজ করছেন। তো আমার মনে হয় যে মার্তান রায়না কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা ডার্ক হর্স হতে পারে, যে বিভিন্ন পজিশনে, বিশেষ করে ডিফেন্সের সেন্টার ব্যাক এবং রাইট ব্যাক পজিশনে যে কোনো মুহূর্তে কোচ তাকে নিয়ে ভাবনা চিন্তা করলেও করতে পারেন। তার ইয়াং এজ এবং তার যে ফিজিক্যাল এবিলিটি রয়েছে তাকে ডেফিনেটলি এগিয়ে রাখবে। লালচুং নুঙ্গা রয়েছে, তাকে সাইড ব্যাকে ভাবলেও ভাবতে পারেন, কারণ
এর আগেও আমরা দেখেছি যে হঠাৎ করে অস্কার ব্রুজো তাকে লেফট ব্যাকে ভেবেছেন, তার আগে সে রাইট ব্যাকে খেলেছে, যখন আমরা কনস্টান্টাইনের আমলে দেখেছিলাম কিছু ম্যাচ লালচুংনুঙ্গা রাইট ব্যাক খেলেছিল। তো তাকে ভাবতে পারে রাইট ব্যাক নিয়ে কিন্তু ডুরান্ড কাপে পরীক্ষা নিরীক্ষার রাস্তা অস্কার ব্রুজোর হাতে বা থাংবই সিংটোর হাতে খোলা রয়েছে। কিন্তু এটা মাথায় রাখা দরকার যে একজন পারফেক্ট রাইট ব্যাক লাগবে। যদি জামশেদপুর এফসি টার্গেট থাকে তার, আর যদি এটা টার্গেট থাকে যে ট্রান্সফার ফির বিনিময়ে নেওয়া হবে, তাহলে আমার মনে হয় যে আশুতোষ মেহতার থেকে নিখিল বার্লার জন্য ইস্টবেঙ্গল যাক। প্রয়োজনে নিখিল বার্লাকে তুলে নিক, তার সাথে আরো মানে লম্বা কন্ট্রাক্ট রয়েছে এবং ভালো অ্যামাউন্টের একটা নেগোসিয়েশন করলে আমার মনে হয় যে নিখিল বার্লাকে ইস্টবেঙ্গল তুলতে পারবে এবং এটা একটা লং টার্মে ভালো সিগনেচার হবে। বাদ বাকি যদি বাকি টিমগুলোতে দেখি যে সেইভাবে কোনো রাইট ব্যাক ইস্টবেঙ্গল নিয়ে আসতে পারবে, সেরকম কিন্তু নামও ওঠেনি বা সেইভাবে খুব একটা ইস্টবেঙ্গল চিন্তা ভাবনা হয়তো এখনো অব্দি করেনি। বাট স্টিল দেখা যাক, ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল একটু ফোকাস থাকবে। যে কটা টিম ডুরান্ড কাপে আসছে, আই লিগ বা আইএসএল এর টিম, প্রত্যেকটা টিমের দিকে কিন্তু ইস্টবেঙ্গল তাকিয়ে থাকবে যে এখান থেকে যদি আমি রাইট ব্যাক তুলে নিতে পারি। দেখা যাক কি হয়। রাইট ব্যাকের জায়গাটা কিন্তু স্টিল আই উইল সে ভেরি ভেরি মাচ ভালনারেবল একটা সিচুয়েশন ইস্টবেঙ্গল দাঁড়িয়ে রয়েছে। এই জায়গাটা ইস্টবেঙ্গলকে কিন্তু খুব তাড়াতাড়ি রেকটিফাই করে নিতে হবে এবং আমার মনে হয় যে ডুরান্ড কাপটা একটা আইডিয়াল জায়গা ইস্টবেঙ্গলের অন্ততপক্ষে রাইট ব্যাকের পজিশনটা ঠিক করে নেওয়ার জন্য। আর তার পাশাপাশি যদি রাইট উইং বা রাইট মিডফিল্ডের কথা বলি, তাহলে সেখানে নন্দকুমার শেখর রয়েছে, বা ধরে নাও সেখানে অবশ্যই এডমুন্ড লালরেন্ডিকা রয়েছে, যে ডান দিকে চ্যানেলটা ধরে খেলতে পারে। তো অপশনস কিন্তু রয়েছে ডান দিকে, আপফ্রন্টে অপশনস রয়েছে, মানে অ্যাটাকের ক্ষেত্রে অপশনস রয়েছে, বাট ডিফেন্সের ক্ষেত্রে অপশনস কিন্তু ভেরি মাচ লো। দেখা যাক কি হয়। হায়দ্রাবাদ এফসি থেকে আব্দুল রাবি অনেকদিন আগে তার নামটা মোহন বাগানের সাথে উঠেছিল। গত কয়েকদিন আগে একটা আমি মেসেজ পেয়েছিলাম যে আব্দুল রাবিকে কি ইস্টবেঙ্গল টার্গেট করছে, বা ভিনসি ব্যারাটো তার নামটা উঠেছিল, যদি ভিনসি ব্যারাটো কিন্তু জামশেদপুরে সই করেছে। তো এই ধরনের কিছু নাম অনেক সময় উঠেছে, বাট ডেফিনেটলি সেই নামগুলো খুব একটা স্ট্রং জায়গাতে রিচ করেনি যে এই প্লেয়ারটাকে আমার লাগবে। এরকম সিচুয়েশনে কিন্তু এই নামগুলো কখনোই রিচ করেনি। নাম অনেক উঠবে যে যেই প্লেয়ারগুলো ওই পজিশনে খেলতে পারে বা খেলানো যেতে পারে, তাদেরকে নিয়ে অনেক সময় ভাবনা চিন্তা হয়ে থাকতে পারে, বাট কোথাও সেইগুলো নিয়ে সিরিয়াস ছিল না কখনোই ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট, যতটা অন্তত পক্ষে জয় গুপ্তার ক্ষেত্রে ছিল যে আমার লেফট ব্যাকে একটা প্লেয়ার লাগবে, এই ধরনের প্লেয়ার লাগবে। যখনই অভিষেকের ডিলটা হাতছাড়া হয়ে গেছিল ইস্ট বেঙ্গলের, তখনই কিন্তু ইস্ট বেঙ্গল জয় গুপ্তার দিকে তাকিয়েছিল এবং সেই ডিলটাকে ফাইনালি গ্র্যাব করতে পেরেছে। এবার দেখা যাক কি হয়। 6জন বিদেশি প্লেয়ার, যেটা আগেই বললাম যে এটা কিন্তু ফাইনাল হয়ে গেছে, সব জায়গাতে আমরা দেখতে পাচ্ছি, জানতে পারছি, সেটা হচ্ছে 2জন প্লেয়ার কন্টিনিউ করতে চলেছে, অর্থাৎ অবশ্যই সাউল ক্রেসপোর সাথে দিমিত্রিয়স ডিয়ামন্টাগোস, এই 2জন প্লেয়ার কন্টিনিউ করতে চলেছে এবং তার সাথে মরক্কান সেন্টার ফরওয়ার্ড, ব্রাজিলিয়ান সেন্ট্রাল মিডফিল্ডার মিগুয়েল, তার সাথে অবশ্যই মোহাম্মদ রাশিদ, প্যালেস্তানিয়ান সেন্ট্রাল মিডফিল্ডার এবং অবশ্যই ডিফেন্ডার আর্জেন্টিনা থেকে কেভিন সিবিএ। এই 6জন প্লেয়ারকে নিয়েই অস্কার ব্রুজো তিনি আপকামিং সিজনের প্ল্যানিং করে ফেলেছেন এবং সেটাই আপাতত এই মুহূর্তে রেডি। সাউল ক্রেসপো যতই ইস্টবেঙ্গল ফ্যানেদের অন্তত পক্ষে যন্ত্রণা থাকুক না কেন, তাকে নিয়েই সিজন শুরু করতে হবে এবং একটা কোথাও ফাটকা বাজি আমার মনে হয় এখানে অস্কার ব্রুজো খেলতে চাইছেন। আগেও বলেছি, এখনো বলছি, এই ধরনের প্লেয়ার যাদের অনেক সময় মনে হয় যে ছেড়ে দিলে ভালোই হবে, তারাও অনেক সময় ভালো খেলে দেয়। আবার অনেক সময় দেখা যায় যে সেই প্লেয়ারকে ছেড়ে দেওয়ার পর অন্য কোনো ক্লাবে গিয়ে খুব ভালো খেলে দিল, তখন আবার হাত কামড়াতে হয়। তার থেকে মনে হয় তার কন্ট্রাক্ট রয়েছে এবং তাকে কোনোভাবে যখন বার করা যাচ্ছে না, তাকে কিছু একটা উপায় ফিট করা হোক টিমের মধ্যে, এবং কোথাও তার থেকে যে বেস্ট পারফরমেন্সটা রয়েছে, যেটা 2023-24 সিজনে আমরা দেখেছিলাম, বা তার আগে 22-23 সিজনে আমরা ওড়িশার জার্সিতে দেখেছিলাম, সেটা কোথাও বের করে নিয়ে আসার রাস্তা ডেফিনেটলি অস্কার ব্রুজো এবং থাংবই সিংটো তারা খুঁজবেন। এবং আমার মনে হয় সেটা খুঁজে পেলে ইস্ট বেঙ্গলের জন্য যথেষ্ট পরিমাণে ভালো হবে, কারণ সাউল ক্রেসপো একজন ম্যাচ উইনার, একজন গেম মেকার এবং তার মধ্যে একটা লড়াকু মানসিকতা রয়েছে এবং সেটা ইস্ট বেঙ্গলের জন্য ভীষণভাবে দরকার। তার ফুল পোটেন্সিয়ালে পারফর্ম করাটা ভীষণভাবে দরকার। ব্যাস, এর থেকে বেশি আর কিছু বলার নেই। ভিডিওতে অনেকটাই বক বক হয়ে গেল। ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, তোমাদের যা যা ওপিনিয়ন্স রয়েছে রিগার্ডিং অল দিস থিংস অবশ্যই কমেন্ট করে জানাতে দাও। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা। 50,000 সাবস্ক্রিপশনের খুব কাছাকাছি রয়েছি। অনেকদিন ভিডিও নিয়ে আমি জানি, আমি নিজেও ইরেগুলার হয়ে গেছি, খুবই মেজর প্রবলেমের মধ্যে দিয়ে ছিলাম, আছি, এখন অব্দি যাচ্ছি। সেটা যতক্ষণ না কাটছে ততক্ষণ আমি ফ্রি হতে পারবো না। সরি টু সে। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।